জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়? সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির আয়োজনের পুরোটা সময় আজ আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। দর্শক, রাজনীতির এই আয়োজনে আজ আমাদের সঙ্গে আছেন চারজন। প্রথমেই পরিচয় করে দিতে চাই, আমার হাতের বাঁ দিকে আছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি। আমার হাতের ডানে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবং আমার হাতের বাঁ দিকে আছেন মুশফিকুস সালেহীন, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং আমার হাতের ডান দিকে আছেন তাসলিমা আক্তার, সদস্য, রাজনৈতিক পর্ষদ, গণসংহতি আন্দোলন। আপনাদের চারজনকেই স্বাগত আজকের রাজনীতিতে। শুরুতে আমি একটু সময় নিব আজকের বেশ কিছু ঘটনা, যেটার একটা সারমর্ম বলতে চাই। জুলাই সনদে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিন হবে গণভোট। বলেন এতে সংস্কার বাধাগ্রস্ত হবে না। প্রফেসর ইউনূস আরও জানান দলগুলোর ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবে। এরই মধ্যে গ্যাজেট আকারে প্রকাশ পেয়েছে জুলাই সনদ। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দলগুলো। সন্ধ্যায় বসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, সেই বৈঠকটা এখনও পর্যন্ত চলছে। এর আগে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন সংসদ নির্বাচনের দিন গণভোট করার সিদ্ধান্তে একমত বিএনপি। গণভোটের জন্য 4টি প্রশ্নের একটিতে পিআর নিয়ে ভিন্ন মত আছে দলটির। তিনি আরও বলেছেন রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই, শুধু অধ্যাদেশ জারি করতে পারেন। এখন এই আদেশের মর্যাদা কী হবে তা বিচার বিভাগ নির্ধারণ করবে। এর আইনি ভিত্তি কতটুকু আছে তা নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি। সালাউদ্দিন আহমদ বলছেন সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো বিষয়ে আলোচনা ঐকমত্য কমিশনে হয়নি, সুতরাং এটি নিয়ে ঐকমত্যের কোনো বিষয়ই নেই। প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন, মূল দলিল থেকে সরে গেছেন বলেও মন্তব্য সালাউদ্দিন আহমেদের। ওদিকে জামায়াতে ইসলামী যেটি বলছে জনগণের গণদাবি ও অভিপ্রায় উপেক্ষা করে জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে ঘোষণা করা হয়েছে। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সংকটমুক্ত নির্বাচনের আশা করেছিল জামায়াত, তবে সেখানে সেই সংকট এখনও রয়েই গেছে। জামায়াত সহ 8 দলের দেয়া কর্মসূচি সহ 16 তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গোলাম পরোয়ার। আর গণভোট যে কোনো দিন হতে পারে এমন অবস্থান আগেই জানিয়েছিল এনসিপি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর করাটা দুঃখজনক বলে মনে করেছেন এবং জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকির শঙ্কা, জুলাই সনদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘাত তৈরি হতে পারে। আর এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর অভিমত, ভিন্নমত সত্ত্বেও প্রধান উপদেষ্টার ভাষণ মেনে সকলের নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত। নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও। এটা ছিল আজকের দিনের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহের একটা সারমর্ম। আমরা শুরুতেই যেতে চাই অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নির কাছে। দুঃখিত। প্রধান উপদেষ্টার ভাষণে প্রাথমিক প্রতিক্রিয়া, আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যা বলেছেন সেটা তো আমরা শুনলামই। তিনি বলছেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজেই সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন। প্রধান উপদেষ্টা কিভাবে জুলাই সনদ লঙ্ঘন করলেন একটু ব্যাখ্যা দিয়ে বলবেন। আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন, এর আগেও আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি এই জুলাই সনদ ঐকমত কমিশনে বারবার গিয়েছেন প্রায় 1 বছরের মতন সময়কালে, তো উনি তখনও বলেছেন যে ঐকমত কমিশন লঙ্ঘন করেছেন। আজকে যেটা বলেছেন তিনি লঙ্ঘন করেছেন তার ভাষণের মাধ্যমে, কারণ যেদিন উনি সই করলেন, ওই যে আমি 17 তারিখের কথা বলছি, সেটার সাথে ঐকমত কমিশনে যেই সব বিষয়গুলোতে একমত হয়েছিল কোনোটাতে হয়নি, কিন্তু যখন সেটা উপস্থাপন করা হলো সই করবার জন্য যেই দলিলটা, সেটার সাথে ডিফার করেছিল মূল জিনিসটা, সেই কারণেই এটা বলা হয়েছে। এবং আমাদের স্থায়ী কমিটির মিটিং এখনও চলছে, পরবর্তীতে আমাদের এটা আরও বিস্তারিত জানাবেন বলেছেন সালাউদ্দিন আহমেদ। দেখেন, জাতীয় সংসদে নির্বাচন আর গণভোটটা এই মুহূর্তে যদিও আপনার সংবিধানের অন্তর্ভুক্ত নয়, একটা সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ থাকতেই এটাকে বিলুপ্ত করে দিয়েছে। তারপরও বিএনপি থেকে আমরা কিন্তু বারবার বলেছি একই খরচে হাজার হাজার কোটি টাকা জনগণের ট্যাক্সের পয়সায় খরচ না করে আপনার গণভোটটা
যেই দিন জাতীয় সংসদ নির্বাচন সেদিনই হোক, কারণ বাংলাদেশের মানুষ 12 কোটির বেশি যে ভোটার আছে, আজকে এই গত 16 বছর ফ্যাসিস্ট একটা স্বৈরাচার সরকারের সময়ে বিশেষ করে 5 কোটির কম বেশি যারা তরুণ ভোটার আছে, তরুণদের আজকে আমরা যেভাবে সামনে দেখছি, তো তারা তো ভাই ভোট দিতে পারেনি। তো ওই কারণেই আমরা বলেছি, এখন দেখেন এটাও বলা হচ্ছে যে সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটা উচ্চকক্ষ গঠিত হবে পিআর, এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন এর দরকার হবে। এটাতে আমাদের আপত্তি আছে। সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন, আজকে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে উচ্চকক্ষে যারা থাকবেন ওনারা তো নির্বাচিত হবেন না, ওনারা তো বিভিন্ন সেক্টরের এক একজন অত্যন্ত মানে কি বলে মেধাবী, অত্যন্ত বিজ্ঞ, ওই তার সেক্টরে তার জ্ঞান গরিমা সব কিছু দিয়েই উনি আমাদেরকে সাহায্য করবেন দেশ এবং জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু কথা হচ্ছে বটম লাইন এটাই, সে নির্বাচিত নয়। কাজেই এই যে কথাটা উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন, এই বিষয়গুলো হয়তো আরও পরিষ্কার হবে আর কিছুক্ষণ পরে। আর জাতীয় সংসদে উচ্চকক্ষে পিআর জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে নোট অফ ডিসেন্ট আমাদের নিয়ে তো কথাবার্তা শুনেছেন। নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি যে অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি অ্যান্ড দ্যাট ইজ এ রাইট, এটাই তো আমাদের ডেমোক্রেটিক রাইট, দিয়েছি আমরা। তো নোট অফ ডিসেন্টের মাধ্যমে মীমাংসিত যেই জিনিস, এটি নতুন করে আবার আরোপ করার কোনো সুযোগ নেই, এটা বলেছে আমাদের দল থেকে। সংবিধান সংস্কার পরিষদ নামে যেই বডি, সেটা জাতীয় সংসদের কোনো পর্যায়ে গঠনের বিষয়ে ঐক্যমত কমিশনের আলোচনার বিষয় ছিল না। কিন্তু আজকে যখন প্রধান উপদেষ্টা উনি বক্তব্য দিলেন, এটা বলা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ধারণা। আর আরেকটা বিষয় হচ্ছে যে ঐক্যমত কমিশনের দেখেন দীর্ঘ আলাপ আলোচনার ভিত্তিতে প্রধান উপদেষ্টার ভাষণের উপর আমাদের দলের পক্ষ থেকে প্রাথমিক প্রতিক্রিয়ায় আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এটা জানিয়েছেন। আমি ওইটুকুর ভিতরই এখনও আছি। আর আমাদের স্থায়ী কমিটির যে জরুরি সভাটি চলছে, আশা করছি যে জরুরি সভাটা শেষ হলেই আমরা আবার বাকি কথাগুলো আপনাদের সাথে বলতে পারবো। আর আর এখন আর অন্য কিছু জি আমরা ঠিক একই ইস্যুতে গণভোটে শুধু একটা কথা বলে দিই। দেখেন গণভোটটা কি বিষয়ে হবে? গণভোট, এই গণভোটটা এটা ইম্পর্টেন্ট, এটা অ্যাওয়ারনেস তৈরি করতে হয়, সচেতনতা, মাস একটা অ্যাওয়ারনেস, ম্যাসিভ একটা অ্যাওয়ারনেস, সচেতনতা। এখন 84টা পয়েন্টের উপর 25-30 পাতার একটা ডকুমেন্ট, এই 25-30 পাতার ডকুমেন্টটা প্রত্যেকটা ভোটারের কাছে যাওয়া, বোঝা, 12 কোটির ওপরে ভোটার, এবং সেখানে তার মতামত। এখন দেখা যাচ্ছে 4টা বিষয়ের কথা বলেছে, হ্যাঁ অথবা না। তা আমাদের এখান থেকে বলা হচ্ছে যে এটা মনে হচ্ছে যেন আরোপ করে দিবে, আরোপ মানে ইম্পোজ করার মতন আর কি, হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে। কাজে এখানে আরও কথাবার্তা অবশ্য আসবে সামনে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের কাছে। ভূমিকাটা তো আপনি শুনলেনই, আপনারা জানেন ওরই মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন হলো, উচ্চকক্ষে পিআর হবে বলা হলো, গণভোটও হবে বলা হচ্ছে। আঙ্গুল বাঁকা করে হলেও ঘি খেতে চেয়েছিলেন, ঘিয়ের কতটুকু পেলেন? জি, আপনাকে ধন্যবাদ এবং সহ আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের মানুষরা তো গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের পরে প্রতিদিনই মনে হয় পত্র পত্রিকা টেলিভিশনে থাকে এবং দেখে, এই কারণেই যে আগামীর বাংলাদেশ কেমন হবে এটা মানুষের একটা বড় স্বপ্ন তৈরি হয়েছে, যা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকলে সেই স্বপ্ন মানুষ পায় না। তো যেহেতু সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটা সরকার হয়েছে, এটাকে নিরপেক্ষ এবং অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে, সেই সরকার যখন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে তখন জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয় না। এটাই আমাদের সেক্রেটারি জেনারেল আজকের প্রতিক্রিয়ায় বলেছেন। এবং আপনিই বলেছেন যে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে, সেটা উনি বলেছেন। এর মধ্যে আমাদের নির্বাহী পরিষদের মিটিং হয়েছে, তারপরে এখন 8 দল সমমনা আমাদের সাথে যারা আছে তাদেরকে নিয়ে মিটিং চলছে। এই মিটিং পরবর্তী সময়ে করণীয় কি হবে, কর্মসূচি কি হবে সেটা জানা যাবে। আমি কয়েকটি কথা এর ভিতরে বলতে চাই যে দেখেন, ইতিমধ্যেই 12 দল যারা বিএনপির সাথেই আছে তারা কিন্তু এটাকে স্বাগত জানিয়েছে। আমি একটা জায়গায় দেখলাম
আরেকটা জিনিস হচ্ছে, আপা বলেছেন যে সচেতনতা তৈরি। সচেতনতা প্রায় দীর্ঘ 9 মাস, 8.5 মাস আমাদের যে ঐক্যমত্য কমিশনের যে আলাপ আলোচনাগুলো হচ্ছিল, এটা লাইভ থাকার কারণে এবং সকল মিডিয়া আসার কারণে একটা বড় ধরনের আলোচনাগুলো প্রতিদিনকার আলোচনায় মানুষের কাছে কী ছিল, স্পষ্ট ছিল। এখন এটা কনসাইজ হয়েছে, ওয়েবসাইটে চলে যাবে। বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এটা আমি মনে করি না যে খুব বেশি ইফেক্ট করবে। তবে নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপি যে বক্তব্য দিচ্ছে, প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন এবং অন্য বিষয় অ্যাড করেছেন। দেখেন, আপনি বিচারক, আমরা দুই পক্ষ শুনানি করলাম, আমার কথা না রাখা হলো বা ওনার কথা না রাখা হলো, এই পর্যায়ে এসে যদি আমরা বিচারকের কিছু এখতিয়ার না থাকে, তাহলে তো এখানে বিচার কিভাবে করবেন? এটা একটা বড় ব্যাপার। যারা শুনানি করেছেন, যারা এতদিন শুনেছেন এবং মেজরিটি দলগুলোর কথা শুনেছেন, মানুষের পালস শুনেছেন, এই জায়গার তো বাংলাদেশের ঐক্যমত্য কমিশন এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জুলাইয়ের শহীদদের স্পিরিট, আহতদের যে স্পিরিট এবং মানুষ যে কারণে জীবন দিয়েছে, সেই স্পিরিটটা ধারণ করার কারণেই কিন্তু একটা দুইটা দলের নোট অফ ডিসেন্ট থাকার পরেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা রাষ্ট্রের জন্য অপরিহার্য, যে জায়গাগুলোর জন্য আমরা বারবার হুঁচট খেয়েছি, যেরকম আপনার তত্ত্বাবধায়ক সরকার ইস্যু বলতে পারেন, নির্বাচন কমিশন বলতে পারেন, বিচার বিভাগ বলতে পারেন, তারপরে হচ্ছে আপনার এই যে আমাদের অন্য অনেক সাংবিধানিক ইস্যু আছে, যে ইস্যুগুলোর ব্যাপারে আমরা সরকারে থাকলে কি করি না, মানে এটাকে গুরুত্ব দেয় না। সেই জায়গাগুলো তো আমি মনে করি যে 4টা প্যাকেজের ভিতরে মোটামুটি চলে এসেছে। কিন্তু বিষয়টা মোটা দাগে দাঁড়িয়েছে যে আমরা যাই এখানে সংস্কার করতে চাই না কেন, সেটা যদি নির্বাচনের দিনে একই দিনে হয়, তাহলে নির্বাচন যদি কোনো কারণে সংঘাতমুখর হয়, যেহেতু আওয়ামী ফ্যাসিস্ট তারা ভারতে থেকে আর একটা প্রতিবেশী দেশে থেকে তারা কি সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, যার প্রমাণ গতকাল এবং আজকে আমরা দেখেছি। এবং আপনি বলতেই পারেন যে লকডাউন তারা ডেকেছে এবং সন্ত্রাসী আগুন সন্ত্রাস করেছে। আমরা এই বিষয়ে পরে আসছি, আপনি না এটার সাথে রিলেভেন্ট। দেখেন, তাহলে আগামী দিনের যে নির্বাচন ঘোষিত হবে, সেই নির্বাচন প্রতিহত করার জন্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং তাদের সহযোগী দেশি বিদেশি এজেন্টরা যে কাজ করবে না, এটা আপনি কিভাবে বুঝলেন? তাহলে এই জায়গায় যে আমাদের জুলাই সনদ প্রশ্নবিদ্ধ হতে পারে, আটকে যেতে পারে, নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে, নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে কোনো জায়গায়, এবং অনেকগুলো আসনে যদি নির্বাচন এবং কেন্দ্রে যদি নির্বাচন বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ওই নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার কারণে জুলাই সনদও কি হয়ে যাবে? এটা কি আপনাদের এই যে আজকের লকডাউন অথবা এর আগের 2-3 দিনের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে না? আমরা এর আগে থেকেই বলছি, আমরা এই কারণেই কিন্তু ভিন্ন দিন আমরা ভোটের দিন চাইনি, আমরা আগে চেয়েছি। এই কারণে যে এটাকে নিশ্চিত করে বাংলাদেশের জনগণের রক্তের ঋণ পরিশোধের জন্য বিএনপি যেটা বলছে যে গণভোট বিষয়টাতে আসলে মানুষের আরো ডিটেইল জানা উচিত। এটা বিএনপির হয়তো জানা উচিত। বিএনপি হয়তো এটাকে নিজেদের মতো করে নেওয়ার স্বার্থে ডিলে করতেছে এবং এই সংস্কারটা দীর্ঘ 8.5 মাস, বাংলাদেশে 9 মাসে মুক্তিযুদ্ধ হয়েছে, আর আমরা প্রায় 9 মাসই লাগিয়ে দিয়েছি একটা সংস্কারের আলোচনা নিয়ে। তো এই জায়গা হয়তো বা বিএনপি চাচ্ছে যে কোনোভাবে যদি তারা ক্ষমতায় যেতে পারে, ক্ষমতায় যে নিজেদের ইচ্ছা মতন তারা সংবিধানকে প্রণয়ন করবে এবং এইভাবে তাদের সুবিধা অসুবিধার বিষয়গুলো সেভাবে তারা দেখবে। এও বলছে জামাত তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো শতভাগ পূরণ না হওয়া পর্যন্ত জামাত আসলে নির্বাচনের দিকে যেতেই দিবে না। এটা কি সত্যি? না, জামাতের দাবি, আমি কোনো একটা দাবি জামাতের কোনো অর্গানাইজেশনের দাবি নয়। জামাতের যতগুলো দাবি আছে সেই দাবির সাথে কিন্তু বহু রাজনৈতিক দলের কি আছে, মতামত রয়েছে, জনগণের মতামত রয়েছে। আমি মনে করি এখানে দলীয় এজেন্ডা বলতে কিছু নাই, এখানে জুলাইয়ের স্পিরিটটাই সবচেয়ে বড় এবং মুখ্য। জি, আমরা আপনার উত্তরটা পেয়েছি। যেতে চাই মুশফিকুস সালাহিনের কাছে, এনসিপির একটা বিষয় যেটি বলা হচ্ছে আর্টিকেল 93 অফ দ্য কনস্টিটিউশন, যেখানে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, আদেশে স্বাক্ষর করতে পারেন না। এটা অবশ্য বিএনপির দিক থেকেও বলা হয়েছে, বেশিরভাগ দলগুলো বলছে। আপনাদের আসলে এই বিষয়ে অবস্থানটা কি হবে? এবং একই সঙ্গে আপনি নিজেও একটা মিটিংয়ে ছিলেন, আপনাদের এই মিটিংয়ে কি বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে আজকে প্রধান উপদেষ্টার ভাষণের পর? ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন এবং আমার সহ আলোচকদের। আমাদের মিটিংটি এখনও চলছে এবং আমরা সেটা মিটিং শেষেই আসলে আনুষ্ঠানিকভাবে আমাদের
বক্তব্য জানাবো। তবে যেটা আপনি প্রশ্ন করলেন যে রাষ্ট্রপতির এই আদেশটা দেওয়া নিয়ে, দেখুন এই আদেশে যে শব্দগুলো বলা হয়েছে সেটা হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণ তার সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের বহিঃপ্রকাশ ঘটিয়েছে এবং সেই সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শে রাষ্ট্রপতি আদেশ দিয়েছেন। আমাদের কথাটি ছিল যে বর্তমান সংবিধানের আওতায় যতগুলো অনুচ্ছেদ রয়েছে সেটার ভিত্তিতে আপনি অধ্যাদেশ দিয়েও এই যেই সংস্কার প্রস্তাবগুলো এসেছে সেটা সংবিধান সম্মত উপায়ে এটা কোনো অধ্যাদেশ দেওয়ার সুযোগ নেই, কেননা এই অধ্যাদেশ জারির যে জায়গাটি রয়েছে সেখানেও বলা রয়েছে যে রাষ্ট্রপতি এমন কোনো অধ্যাদেশ দিতে পারবেন না যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়। সো সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে যেটা হওয়া উচিত, যেহেতু কনস্টিটিউশনালি আপনি এই রিফর্ম প্রপোজালগুলোকে কোনো আদেশ বা অধ্যাদেশের মধ্যে আনতে পারছেন না, তাহলে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এই জনগণের গণ অভ্যুত্থানের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের যেই সিম্বল যিনি এই গণ অভ্যুত্থানের সরকারের নেতৃত্ব দিচ্ছেন সেই ডক্টর মোহাম্মদ ইউনূসেরই ওই ক্ষমতা বলে এই আদেশটা দেওয়া উচিত ছিল। কিন্তু আজকে সরকার যেটা করলো যে তারা যদিও পরামর্শক্রমে করেছে, কিন্তু সরকারের পরামর্শক্রমে এই আদেশটা যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দেন তখন তারা এই গণ অভ্যুত্থানের ধারক এবং বাহক জনগণের সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায়ের প্রতীক বানিয়ে ফেললেন শাহাবুদ্দিন চুপ্পুকে, যিনি কিনা আসলে একটা মানে লজ্জাজনক নির্বাচন এবং খুবই দুঃখজনক প্রক্রিয়ার মাধ্যমে অগণতান্ত্রিক একটা ফ্যাসিবাদী প্রক্রিয়ার ভিতর দিয়ে উনি এই পদে আসীন হয়েছেন। তো সেটা একটা অত্যন্ত দুঃখজনক বিষয় এবং আমরা এটার মনে করি যে এটা একটা মানে একটা জনগণের সাথে এক ধরনের কিন্তু এই বিষয়টা প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত যদি হতো তাহলে তো এটা লিগালি চ্যালেঞ্জ হতে পারত। দেখুন এখনো প্রশ্ন উঠছে যে এটার লিগালি রাষ্ট্রপতি আদেশ দিয়েছে, এটার লিগালি চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু আমরা তখন বলছি যে গণ অভ্যুত্থান তো মানুষকে এই যে সার্বভৌম ক্ষমতা যে অভিপ্রায়ের কথা যে এই গ্যাজেটে লেখা রয়েছে সেই ক্ষমতা যেই একটা ম্যান্ডেট দেয় যে সরকারকে, সেই সরকারের প্রধান যদি করতেন এই ম্যান্ডেটটা কনস্টিটিউশনালি আপনি যদি দেখেন গণ অভ্যুত্থান বা বিপ্লবের পর যে ম্যান্ডেটটা এক একটা গভর্নমেন্ট পায় সেই জায়গা থেকেও পেত, সেই জায়গায় আমরা মনে করি বিষয়টা আরও পোক্ত হতো। সেই সাথে যেই জায়গাটায় ধরুন আমরা বেশ কিছু ধরনের লিমিটেশনস দেখছি, সেটি হচ্ছে যে যেই 4টি প্রশ্ন সেট করা হয়েছে এই 4টি প্রশ্নে সরকার আলাদাভাবে বিএনপির নোট অফ ডিসেন্টগুলোকে ট্রিট করেছে এবং অন্যান্য দলের যে নোট অফ ডিসেন্টগুলো রয়েছে সেগুলোকে সেপারেটলি ট্রিট করেছে। বিএনপিকে এক ধরনের স্পেশাল প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং সে কারণে তারা দেখেন কি প্রশ্নগুলোর মধ্যে রয়েছে যে ধরুন প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের পদে একই ব্যক্তি থাকতে পারবেন না, এই বিষয়টি কিন্তু কোনো প্রশ্নের ভিতরে তারা আনেননি। অর্থাৎ এখানে তারা একটা ফ্রি পাস দিয়ে দিচ্ছেন বিএনপিকে, যেটি 4র্থ প্রশ্নের মাধ্যমে আসছে যে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন হবে। কিন্তু এখানে বিএনপির অন্যান্য বিভিন্ন নোট অফ ডিসেন্টের বিষয়গুলোকে তারা একটা এক্সট্রা প্রায়োরিটি দিয়েছেন। কিন্তু এই জায়গায় আপা যেই কথাগুলো বললেন, দেখুন এই নোট অফ ডিসেন্টটাকে বিএনপি যেভাবে ফ্রেম করেছে, যেভাবে ডিফাইন করেছে, এইটাকে আমাদের জনগণের সাথে এক ধরনের ছলচাতুরি বলে মনে হয়। কেন মনে হয়? আপনি যে কোনো জায়গায় আমরা 5 জন বসে যদি একটা সিদ্ধান্ত নেই, সেখানে যদি 4 জন একটা মেজরিটি ডিসিশন আসে, তারপর আরেকজনের যদি তীব্র দ্বিমত থাকে, তিনি নোট অফ ডিসেন্টটা দেন মানুষকে জানাতে যে এটা মেজরিটি ডিসিশন কিন্তু আমি এই ডিসিশনের সাথে দ্বিমত করছি, তাহলে এটাকে আসলে আপনার ওই যে বাইন্ডিং কোনো একটা হিসাবে ডিসিশনের পার্ট হিসেবে নেওয়া যায় না। তো সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি যে হ্যাঁ ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, ওই নোট অফ ডিসেন্টের ভিত্তিতে এখন জনগণ জানে নোট অফ ডিসেন্ট তাদের কী রয়েছে। তো জনগণ যদি এখন মনে করে যে না ভোট দিবে, বিএনপি যদি না ভোটের ক্যাম্পেইন করতে চায় সেটা করতে পারে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান এই বিষয়গুলোতে যেই প্রশ্নগুলো যেভাবে সেট করা হয়েছে, আমরা এই প্রশ্নে যদি শেষ পর্যন্ত গণভোট হয় সেক্ষেত্রে আমরা হ্যাঁর পক্ষেই ক্যাম্পেইনটা করব। এর পাশাপাশি দেখুন সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে যে আলাপটা আজকে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদও বলেছেন যে এটা নাকি ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি। মানে আমি অত্যন্ত দুঃখের সাথে এই আলোচনা মানে এই কথাটা দেখি, কেননা আমি গতকালকে আবার ইউটিউবে যে বিটিভিতে আপনি যদি যান, বিটিভি ইউটিউবে চ্যানেলে লাইভের ভিতরে আপনি দেখবেন ঐকমত্য কমিশনের আলোচনা লাইভ হয়েছে এবং তার ভিতরে এই যে সংসদকে গাঠনিক ক্ষমতা দেওয়ার বিষয়ে সালাউদ্দিন আহমেদ নিজে বক্তব্য দিয়েছেন। এবং গণসংহতি আন্দোলনের একটা প্রস্তাব, সেটা হচ্ছে এই আমাদের ছিল গণপরিষদের দাবি, আর গণসংহতি আন্দোলনের প্রস্তাব ছিল সংবিধান সংস্কার সভার দাবি, সেটা ঐকমত্য কমিশনের আলোচনার ভিতরে এই বিষয়টাও এসেছে। সংবিধান সংস্কার পরিষদ এই নামটা আলোচনায় আসেনি, কিন্তু পরবর্তী সংসদকে গাঠনিক ক্ষমতা দেওয়ার আলোচনাটা এসেছিল। এবং বিএনপি আরেকটা জিনিস বলেছিল, সেটা হচ্ছে আমরা বেস্ট অল্টারনেটিভ মনে করেছি গণপরিষদ, এবং এখন সবাই যেটা বলছে নির্বাচিত প্রতিনিধির উচিত এটা ঠিক করা, গণপরিষদ হলে সেটাই হতো।
তারপরে যখন আমরা দেখলাম জামাত শুরু থেকে গণভোটের আলোচনায় ছিল এবং যখন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ঐকমত্য কমিশনে গণভোটের প্রশ্নে একমত হয়েছেন, তখনই কিন্তু আমরা বৃহত্তর ঐক্যের স্বার্থে আমাদের গণপরিষদের দাবি থেকে কিছুটা সরে এসেও গণভোটের দাবিতে এক হয়েছি। এই জায়গাতেও বিএনপি এখন যেসব বক্তব্য দিচ্ছে, এটাও মানে ওই যে তারা ধারণা করে নিচ্ছেন জনগণ আসলে ঐকমত্য কমিশনের 10 ঘন্টার বা 9 ঘন্টার আলোচনাগুলো দেখে নাই। হ্যাঁ, এবং সেটার কারণে ওনারা মিডিয়া বাইটে এখন বলার চেষ্টা করছেন এগুলো আলোচনা হয়নি। এগুলো আলোচনা অবশ্যই ছিল, কিন্তু এখন সরকার যে আদেশটা দিয়েছে, এই আদেশটার ভিতরে একটা বিষয়ে অ্যাম্বিগুইটি রয়ে গেছে, সেটা সরকার স্পষ্ট করে না। সেটা হচ্ছে জুলাই সনদ বলতে ওনারা আসলে এখানে কি বোঝাচ্ছেন। অর্থাৎ যখন ঐকমত্য কমিশন বাস্তবায়নের একটা সুপারিশ দিল, এবং এই কনটেক্সটটা খেয়াল রাখবেন, ঐকমত্য কমিশনের বাস্তবায়ন সুপারিশটা তারা দিয়েছে তার কারণ এনসিপি যখন বলেছিল বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হওয়া প্রয়োজন, সেই আলোচনা কনক্লুশনে পৌঁছানোর আগেই বিএনপি জামাতের মতো বড় দলগুলোর চাপে, বিশেষ করে বিএনপির চাপে, তাদের জোট সঙ্গীদের চাপে ওই আলোচনাটা শেষ না হয়নি আর কি, কীভাবে বাস্তবায়ন হবে। তখন বলা হলো যে তাহলে ঐকমত্য কমিশন সরকারকে সুপারিশ দেবে। সরকার ঐকমত্য কমিশন সেই আলোচনার ধারাবাহিকতাতেই সুপারিশটা দিল, কিন্তু দেওয়ার পরে তারা আবার এই সুপারিশের বিরোধিতা করলো। এবং আমরা পরিষ্কারভাবে বলেছিলাম 1 নম্বর যে বিকল্পটা দিয়েছিল সুপারিশ, সেটা অনুযায়ী হওয়া উচিত, কিন্তু আমরা দেখলাম দুঃখের সাথে সরকার সেই ঐকমত্য কমিশনের সুপারিশটাকে অগ্রাহ্য করলো। অগ্রাহ্য করে তারা এখন নতুন করে একটু ফ্রেম করলো। কিন্তু এই জায়গায় যেটা বলছিলাম যে জুলাই সনদের ডেফিনেশন কি এখানে নোট অফ ডিসেন্ট সহ তারা ধরছেন, নাকি সুপারিশ যেভাবে ঐকমত্য কমিশন করেছিল নোট অফ ডিসেন্ট আলাদা আর ঐকমত্য কমিশনের সিদ্ধান্তগুলো ভাষ্যগুলো আলাদা, সেভাবে করছেন? এখানে একটা অ্যাম্বিগুইটি রয়ে গেছে এবং এই অস্পষ্টতাকে ভবিষ্যতে বিভিন্ন রাজনৈতিক দল কাজে লাগাতে পারে। কিন্তু আমরা মনে করি 4টা প্রশ্নের ফ্রেমিং যেভাবে করা হয়েছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে সরকার নোট অফ ডিসেন্টকে প্রথম 3টা প্রশ্নের মধ্যে আওতায়ের ভিতরে আনেনি। অর্থাৎ আপনি যখন বলছেন যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আপার হাউসের ফরমেশন, এই ক্ষেত্রে ঐকমত্য কমিশনের মেজরিটির ভিত্তিতে যে ডিসিশন এসেছে সেটার উপরেই ভোটটা হবে। অর্থাৎ যদি আপনার এখন বিএনপির পিআরের সিস্টেমটা হচ্ছে নিম্নকক্ষের আসন সংখ্যার অনুপাতে উচ্চ কক্ষের আসন হবে, কিন্তু ঐকমত্য কমিশনের ডিসিশন হচ্ছে ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষের আসন সংখ্যা বন্টন হবে। এখন আমরা যেটা বুঝছি গণভোটের প্রশ্নে ঐকমত্য কমিশনের ডিসিশনটাই প্রিভেল করছে। বিএনপি যদি তাদের পজিশনে যেতে চায় তাদের না ভোটের ক্যাম্পেইন করতে হবে, আর আমরা মনে করি যে এখানে যদি হা ভোট যেতে ঐকমত্য কমিশনের মেজরিটি ডিসিশনটাই প্রিভেল করবে। মুশফিককে ধন্যবাদ। যেতে চাই, আপনি নিশ্চয়ই নোট রেখেছেন বিএনপির বিষয়ে যেগুলো বলেছে, আমরা এর উত্তরটাও নিব। তাসলিমা আক্তারের কাছে যেতে চাই, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পর্ষদের সদস্য। আমরা বলছি সবাই বেজার, এবং সেটা দেখছি আসলে সবাই বেজার। এই অবস্থায় ঐকমত্যটা আসলে হবে কবে? এটা একটা যেমন বিষয়, সেটা হচ্ছে যে আপনারা যেমন বলছেন যে রাষ্ট্রপতি সনদের স্বাক্ষর বাস্তবায়ন করে পুরো ব্যাপারটা আসলে চাপিয়ে দেওয়া হয়েছে। কি কি কারণে মনে হচ্ছে এটা চাপিয়ে দেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি আসলে অন্যদের মতামত শুনছিলাম মন দিয়ে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর ভাষা বা রাজনৈতিক কৌশল সেগুলো বদলাচ্ছে। সেটার রিফ্লেকশন আসলে আমাদের এই সনদের বিষয়ে বা এই আদেশের বিষয়ের ক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে কম বেশি কাজ করছে। কেউ হয়তো একমত হচ্ছে, আমরা কেউ বলছি যে এই আদেশটা আসলে আমরা যা চেয়েছিলাম সেটা হয় নাই। আমাদের জায়গা থেকে আমরা যেটা বলেছি যে কোনো কিছু চাপিয়ে দেওয়ার বিষয়টা যেন না থাকে, একই সাথে এমন কোনো কঠোর জায়গায় আমরা যাতে না যাই যে বিচার, সংস্কার এবং নির্বাচনের যে অঙ্গীকার নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং শুরুতেই 5ই আগস্ট পরবর্তী সময় যে আমাদের মধ্যে যে একটা ঐক্য ছিল, যেটার মধ্যে একটা টানাপোড়েন, নানা পরিস্থিতিগত কারণ তৈরি হয়েছে, বর্তমান সময়ে দাঁড়িয়ে এই আদেশ বলি, এনসিপি আদেশ বলেছে, অন্যরা অধ্যাদেশ বলেছে, এই যে কিছুর মধ্য দিয়ে যে আদেশটা আজকে আসলো, সেই আদেশের ক্ষেত্রে আমাদের অবশ্যই দেখা উচিত যাতে এটা শেষ পর্যন্ত সকলের ঐক্যমত্যের ভিত্তিতে বাস্তবায়নের জায়গাটা যায়। এবং যেই কথাগুলো অন্যরাও বলেছেন যে যেই ভাষায় আসলে এটা জনগণের কাছে পৌঁছানো হবে, সেই ভাষাটা আসলে কি হবে? 4টা প্রশ্নর একটা উত্তর। তাহলে 4টা প্রশ্নর একটা উত্তর, এই প্রশ্নগুলো সাধারণ মানুষ বুঝতে পারছে কিনা সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আবার জুলাই সনদের ক্ষেত্রে যে ঐক্যমত্য হয়েছিল সেখানে একমত এবং ভিন্ন মত দুইটাই ছিল। তো সেখানে আসলে যে 30টা পয়েন্টের কথা এখন বলা হচ্ছে, তাহলে ভিন্ন মতগুলোর কথা আবার আমরা ঘতে এসে দেখছি যে বাকিগুলো ধারাবাহিকভাবে প্রতিশ্রুতির ভিত্তিতে হবে। তো এই জিনিসগুলো যাতে আমাদের মধ্যে কোনো রকম দূরত্ব তৈরি না করে, আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের মধ্যে আছি, সেগুলো আমাদের ভিন্ন মত থাকবে, আমাদের কৌশল থাকবে, কিন্তু আমার মনে হয় যে ভিন্ন মত, কৌশল ইত্যাদির
কে ছাপিয়ে আমাদের সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এবং গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমাদের এই বাস্তবায়নটা ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া দরকার। সেটার জন্য যা যা আমাদের আরও আলাপ আলোচনা করা, মানে একটা আদেশ হয়ে গেল মানে আর আলাপ আলোচনা হবে না, এটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়ে কোনো এদিক ওদিক হবে না, এরকম আমার কাছে মনে হয় না। ফলে কঠোরভাবে আমরা এটা না হলে এটা করব না, নির্বাচনে যাব না, বা নির্বাচনে, এই জায়গাগুলো আমার মনে হয় আমাদের আরও আলাপ আলোচনা করা দরকার। এবং এখানে গণভোটের যে প্রসঙ্গটা এসছে যে আগে হবে বা পরে হবে, সেটা অন্যরাও আলোচনা করেছে। আমরাও মনে করি যে আসলে গণভোট একদিনে হওয়াটাই শ্রেয় আমাদের জন্য, কারণ আমরা যেই অবস্থার মধ্যে বসবাস করতেছি এখন, সেখানে গণভোট যদি আলাদাভাবে হয়, যেই পরিমাণ ক্যাম্পেইন করতে হবে, যেই পরিমাণ সময় দিতে হবে, সেটাতে বিশেষ কোনো পার্থক্য তৈরি হবে না, বরং একদিনে হলে পার্থক্য যেটা তৈরি হবে সেটা হচ্ছে এখানে খরচটা কমবে এবং একটা সময়ও পাওয়া যাবে, যেই সময়ের মধ্যে আসলে মানুষের কাছে আরও অনেক বেশি পরিষ্কার করা যাবে। কারণ এইটা আসলে এই 30টা বিষয়ে যে আমাদের ঐক্যমত্যের কথা বলা হচ্ছে, সেটা যাতে সাধারণ মানুষ এবং যারা বাংলাদেশের নাগরিক তারা প্রত্যেকেই যাতে এই 9 মাসের যে আলোচনা পর্যালোচনার ফসল, সেই ফসলটা তাদের কাছে জনগণের ভাষায় যাতে পৌঁছতে পারে, সেটার জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আপনি জামায়াতে ইসলামের বক্তব্যটাও শুনলেন। গণভোট নির্বাচনের আগে হওয়ার বিষয়ে তারা যেটি বলছেন, একটু আগে আপনি যে ব্যাখ্যাটাও শুনলেন, এই ব্যাখ্যা কতটুকু মনোপুত হলো? অথবা তারা এখনো পর্যন্ত আন্দোলন করবেন এবং 16 তারিখের কর্মসূচিটাও আছে এখনো পর্যন্ত? এটা উত্তরটা আসলে ওনারাই ভালো দিতে পারবেন। তবে আমার যেটা মনে হয় যে, যেটা আমি বললাম যে আসলে একসাথে হওয়াটাই শ্রেয়, কারণ হচ্ছে এইটার জন্য সময় পাওয়া যাবে। কারণ আপনার গণভোট করার জন্য একটা নির্দিষ্ট সময় লাগে, যেইটার মধ্যে দিয়ে আপনি হ্যাঁ নাটা কিসের উপরে করছেন সেটা জনগণের মধ্যে সেই জিনিসটাকে প্রচার করা, সহজ করা, তার যাতে কাছাকাছি বোঝার জায়গায় আসে, সেই জিনিসগুলো যাতে যতটা পারা যায় করা, সেটার জন্য একটা সময় দিতে হবে। ফলে সেই সময়টা যদি আমরা নির্বাচনের আগে বলি করবে, তাহলে কবে করবে নির্বাচনের আগে? তাহলে সময়টা কখন পাবে? এবং একই জিনিসের জন্য দুবার করে আমাদের মানে খরচ বহন করতে হবে। বাংলাদেশে অনেক রকম অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে আমরা পার করছি, অনেক কিছু মোকাবেলা করতে হচ্ছে। সেইখানে আসলে এই এক্সট্রা খরচটারও কোনো প্রয়োজন নাই, এবং এটার জন্য আমার মনে হয় যে আমরা সময় পাবো মানুষের কাছে এই বার্তাটা 30টা ঐক্যের জায়গা কি সেগুলো পৌঁছে দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও ফিরতে চাই নাসরিন মুন্নির কাছে। সেটি হচ্ছে জামায়াতে ইসলামী থেকে একটি বলা হলো এবং এনসিপি থেকে আপনাকে বেশ কয়েকটি বিষয়ে উল্লেখ করেছে বিএনপির বিষয়ে। আমি যেটিকে খুব গুরুত্বপূর্ণ দেখছি সেটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ, যেটার কথা বলা হয়েছে, এবং মুশফিক বলছিলেন যে তিনি ইউটিউব থেকে নামিয়ে বিষয়টা দেখেছেনও। লাইনটা এরকম না হলেও একই বিষয়ে গঠনের কথা বলা হয়েছে, হ্যাঁ, আলোচনাও হয়েছে বলা হচ্ছে। সেটা তো সালাউদ্দিন ভাই যদি এখানে উপস্থিত থাকতেন সবচাইতে ভালো উত্তরটা উনি দিতে পারতেন, কারণ যেহেতু আমি নই, উনি প্রত্যেকটা মিটিংয়ে প্রায় বছরখানেক সময় ধরে প্রতিদিন এই দীর্ঘ সময় মিটিংয়ে বসা, কথা বলা, ইনপুট দেয়া, আউটপুট নেয়া, কাজেই এখানে এই সুইপিং কমেন্টসের ভেতর আমি কমফোর্টেবল নই। হ্যাঁ, আমি যেটুকু বুঝি সেটা বলছি, যে গণভোটের কথা যেটা আমার এর আগের বক্তা উনি বলেছেন, আই টোটালি অ্যাগ্রি উইথ হার। কারণ কি, হাজার হাজার জনগণের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা, 3000 কোটি টাকা কম বেশি লাগে। এই টাকাটা আমাদের অর্থনীতি, 100-র উপর গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, বিভিন্ন আমাদের ব্যাংক বলুন, আর্থিক যেই প্রতিষ্ঠানগুলো, বিমা বলুন, কি অবস্থায় আছে একেবারে ল অ্যান্ড অর্ডার থেকে, সেটা আমরা সবাই জানি। আর মূল কথাটা হচ্ছে কি, গণভোটের উদ্দেশ্য, গণভোটের বিধেয়, আমি যেটা বলেছি, গণভোটটা তো ভাই আমার আর আপনার না, পাবলিকের বুঝতে হবে। আমি তো সুপ্রিম কোর্টে আছি দীর্ঘদিন, 25-30 পাতার যেই গণভোটের কথা বলছি, ইভেন আই ডোন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্যাট। কাজেই এটা এত সহজ না যে আপনারা বলবেন আর এটা হয়ে গেল। নো, ইট ডাজন্ট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে। যাই হোক, এখন আমি মনে করি আমাদের যেই ইয়েটা আছে, স্ট্যান্ডটা আছে, এবং এখন যেহেতু একটা মিটিংয়ে আমরা বসা আছি, এটার সত্যিকার অর্থে যে আরও ইন্টারপ্রিটেশন এবং আরও উত্তর, সেটা সহসাই আপনারা জানতে পারবেন আমাদের হাইয়েস্ট বডি যারা পলিসি মেকিংয়ে আছেন। আমার কথা হচ্ছে সংস্কার, বিচার, এগুলো ভাই কন্টিনিউয়াস প্রসেস। আর বিএনপি আমরা সারা জীবন আমরা সংস্কার বিশ্বাস করি। আমাদের শহীদ প্রেসিডেন্ট, মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, উনি বহুদলীয় গণতন্ত্রে বাকশাল থেকে যে উত্তরণ এবং সমস্ত সংবাদপত্রের যেই স্বাধীনতা, এবং পরবর্তীতে আমাদের দেশনেত্রী
মাদার অফ ডেমোক্রেসি, উনি আপনারা জানেন যে কিভাবে 2030 ভিশন এবং পরবর্তীতে 27 দফা, সেখান থেকে 31 দফা, কাজেই সংস্কার আমরা অত্যন্ত ভালোভাবে আপহোল্ড করি। আমরা মনে করি এভরিডে আজকে যেটা সংস্কার প্রয়োজন কালকে সেটা দরকার নেই। 1/11-এর সময় সংস্কার একটা গালি হয়ে গেছিল, মনে আছে না? এখন আবার সংস্কার খুব মধুর লাগে শুনতে। কাজেই টাইমের সাথে সাথে অনেক কিছু বদল হয়। সবচেয়ে বড় কথা কি জানেন, আমার জামাতের বন্ধু উনি যেমনটা বললেন না যে সোশ্যাল মিডিয়ায় গণভোট নিয়ে, গণভোটের বিষয়ে, সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো একটা পার্সেন্টেজ, একটা রিসার্চ, সোশ্যাল মিডিয়ায় আপনারা হয়তো খুব অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়ায় আপনারা হয়তো বহু পয়সা খরচ করেন, সোশ্যাল মিডিয়ায় আপনাদের হয়তো লক্ষ লক্ষ ওই মানুষজন বসিয়ে দিয়েছেন। আমরা প্রতিদিন প্রতিনিয়ত অপতথ্য, মিথ্যা তথ্য, মিস ইনফরমেশন, প্রোপাগান্ডা, এগুলোর সাথে আমরা ফাইট করছি। 16 বছর আমরা ফাইট করেছি ফ্যাসিজমের সাথে। আমাদের হাজারের উপর নেতাকর্মী গুম, ইলিয়াস ভাই থেকে শুরু করে হাজার হাজার খুন, আর আজকে আমাদের দেশনেত্রী থেকে শুরু করে আমাদের চরিত্র হনন করা। আর মহিলা হলে তো কথাই নেই। জামাতের এক ভদ্রলোকের দেখলাম যে একজন নেতা, আমাদের বিএনপির এক নেত্রী, রাজশাহীর ঘটনা আপনারা নিশ্চয়ই দেখেছেন। মুনিয়াপা, আমি আপনাকে একটু সংযোগ করি। রাজশাহীর পবা উপজেলায় ধানের শীষের পক্ষে ভোট চাইতে গিয়ে আমাদের মহিলা দলের এক নেত্রী এবং তার বোনকে প্রকাশ্যে কিভাবে আপনার লাঞ্ছিত করেছে, কিভাবে আপনার মারধর করেছে, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। যাই হোক, নির্বাচন, আমি এই প্রশ্নটা থেকে আমি আগে উত্তরটা নিয়ে আসি, ওনার একটু উত্তর দিব। জি, কেউ কেউ কোন সেক্টর থেকে কারো এজেন্ডা আছে যারা যে কোনো ভাবেই হোক, বাই হুক অর ক্রুক, নির্বাচন হতে দিব না। কেন? ওই গণভোট ইস্যু আনে, কিছুদিন আনলো পিআর, না নির্বাচন, ভয় নির্বাচন কেন? আমাদের বিএনপি যখন 237 জনের মনোনয়ন ঘোষণা করলো, 63 জন বাকি রাখলো, নির্বাচনের হাওয়া বওয়ানোর কথা ছিল নির্বাচন কমিশনের, সেটা হয় নাই। নির্বাচন কমিশন পারে নাই, বিএনপি করেছে নির্বাচন কমিশনের কাজটাও। আমি সেটা বলছি। কার কি এজেন্ডা দেশে এবং বিদেশে? ডক্টর আব্দুল মান্নানের কাছে যেতে চাই। তিনি যেটা বলছিলেন, 2 জন নারী কর্মীকে মারধরের অভিযোগ করা হয়েছে জামায়াত কর্মীদের বিরুদ্ধে। যদিও জামায়াত সমর্থক সেই ব্যক্তি, তার নাম হচ্ছে নুরুল ইসলাম, তিনি বলেছেন তিনি শুধু ধাক্কা দিয়েছেন, মারধর করেননি। জামায়াত হলে কি ধাক্কা দেওয়া জায়েজ? শোনেন, যে কোনো ব্যক্তি যে কোনো দলের হোক, অপরাধ গ্রহণযোগ্য না, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। সেটা যেই করুক, আমি করলেও এটা গ্রহণযোগ্য না, নাম্বার 1। আর শুধু রাজশাহীর পবারটাই দেখলেন, নোয়াখালী, ভোলা, এগুলো আপনাদের মিডিয়ায় আসে না? এগুলো কি হয়েছে? নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে, তাদেরকে গালিগালাজ করা হয়েছে, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ওপেন বক্তৃতা দেওয়া হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে জামাতের নারী কর্মীদেরকে ভোট যাইতে দেওয়া হবে না। আমরা যে কোনো ধরনের ভায়োলেন্সকে কি করি, মানে আমরা কন্ডেম করি, এটাকে আমরা প্রশ্রয় দেই না। সেটা জামাত করলেও অপরাধ। কাজে অপরাধ নিয়ে আমি কোনো জাস্টিফাই করতে চাই না। ঘটনাটা নিয়ে আমি কোনো অপরাধকে জাস্টিফাই করি না, ঠিক আছে? এটা নিয়ে যেটা হয়েছে আজকেই হয়েছে, এটা আমাদের দলীয় স্ট্যান্ড, কালকে আপনি ইয়েতে বুঝতে পারবেন। আর সেই ব্যক্তি কতদূর জামাত করে, যে ধাক্কা দিয়েছে না করে না, সেই বিষয়গুলো তো এখন জাস্টিফিকেশনের ব্যাপার। আমার নলেজে এটা নাই, আমার নলেজে এটা নাই, আমি এখানে এসেই শুনছি। এটা আমরা যাচাই বাছাই করার ছাড়া এটার উত্তর, কিন্তু আমাদের অবস্থানটা আমরা ব্যক্ত করেছি। আর নোয়াখালী আর ভোলার কথা তো আপনি বললেন না, যে সেখানে যে ঘটনাগুলো ঘটেছে প্রকাশ্য এসেছে। এরপরে আমি এগুলো অবশ্য আমাদের আগের আলোচনা যে আলোচনাটা করেছেন যে নির্বাচনের যে জিকির, যে লাও সেই কদুর নির্বাচন বাংলাদেশের জনগণ চায় না। এই দীর্ঘ 54 বছরের যে নির্বাচন ব্যবস্থা আমাদেরকে একটা সংঘাতবিহীন অবস্থায় যাইতে দেয় নাই। আমাদের ত্রুটিপূর্ণ ব্যবস্থার কারণেই আমরা বারবার পথ হারিয়েছি। এই জায়গা থেকে সংস্কারটা যে কত এসেনশিয়াল, সেটাকে ইনশিওর করেই আপনি ফেব্রুয়ারি না, আপনি ডিসেম্বরে দেন, পারলে জানুয়ারিতে দেন, আরও আগায় দেন, বিএনপির যে চাহিত টাইম এটার ভিতরে দেন। আরেকটা জিনিস, আগামী নির্বাচনটা গণভোটটা চ্যালেঞ্জে যাবে। দেখেন, এই কারণে আজকে ইসির সাথে যারা সাক্ষাৎ করেছেন যে দলগুলো, তারা বলছে যে এই নির্বাচনকে
বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বিভাগ ভিত্তিক একদিন করে সব জায়গায় একসাথে নির্বাচন না হওয়ার ব্যাপারে অলরেডি মানুষ এটা বলছে। জাল ভোট কেন্দ্র দখল হবে না, এই গ্যারান্টি আপনি কিভাবে দিবেন? যদি জাল ভোটের মাধ্যম দিয়ে যদি সংস্কারগুলোর বিরুদ্ধে যদি না ভোটের ক্যাম্পেইন চলে, এবং কিছুদিন আগে আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকে একটা জায়গায় না ভোটের ক্যাম্পেইন অলরেডি শুরু হয়ে গেছে। তো এই না ভোট ক্যাম্পিং করে না ভোটের জাল ভোট দিয়ে যদি মানে না ভোট জয়যুক্ত হয়ে যায়, তাহলে এই পুরো সংস্কারটাই তো কি হবে? আমরা এই বিষয়টা তো আসবো, আমরা আরেকটু ডিটেইলে আলোচনা করব। যে আমরা ফিরছি আব্দুল মান্নান, আমি ফিরছি, আপনাকে আমি সময় দিচ্ছি। বিরতিতে যাবেন, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমরা বিরতি থেকে ফিরে এসে আপনার কথা শুনছি। দর্শক, আবারো স্বাগত, ফিরে এলাম রাজনীতিতে। এই পর্যায়ে শুরুতেই মুশফিকুস সালেহিনের কাছে যেতে চাই। সেটি হচ্ছে এই আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে লকডাউন, 5 আগস্টের পর লম্বা সময় গেল, অনেক কর্মসূচি আসলো অনলাইনে ভারত থেকে পলাতক অবস্থায়, কিন্তু এইবারের কর্মসূচিটাতে গুরুত্ব না দিয়ে আসলে পারা গেল না। আর পুরোটা বিষয়ে আপনাদের যেমন একটা 5 আগস্টের পর থেকে একটা ভূমিকা ছিল। ইভেন ধরেন যখন আমরা বলছি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এই যে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে আপনাদেরকে আমরা রাজপথে দেখেছি। কিন্তু এবারের যে ঘটনাগুলো, এই ঘটনা প্রবাহে রূপায়ণ টাওয়ারের বাইরে খুব একটা কর্মসূচি দেখা গেল না, এটা কেন? না, আমি আপনার এই বিষয়ে মানে অবজারভেশনের সাথে দ্বিমত করি। রূপায়ণ টাওয়ারের বাইরেও আমাদের বিভিন্ন জায়গায় পুরো শহর জুড়েই আমাদের নেতাকর্মীদের অবস্থান ছিল। গতকাল সারা রাতই আমাদের নেতাকর্মীরা বাইরে ছিলেন এবং আমাদের ছাত্র সংগঠন যারা রয়েছেন তাদেরও সরব উপস্থিত ছিল। কিন্তু যেটা আমরা মনে করেছি সেটা হচ্ছে, দেখুন, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নাই, এবং আজকে বা গত কয়েকদিনের কার্যক্রমে পরিষ্কার বোঝা গেছে এটা বাংলাদেশে কিছু ভাড়াটে সন্ত্রাসী এবং আসল সন্ত্রাসী যারা ওই দলের সদস্য, এরাই আর কি এখন আওয়ামী লীগ বলতে আমরা এদেরকেই বুঝি। সো আমরা মনে করি যে একটা আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী দলকে এটা পলিটিক্যালি কাউন্টার করার কিছু নাই। অর্থাৎ পলিটিক্যালি এদের কারণে কোনো কর্মসূচি দিয়ে এদেরকে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে ট্রিট করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে রেলেভেন্ট করার উচিত হবে না। উল্টো আমরা মনে করি যে আমরা জনগণের সাথে থাকবো। জনগণ যেভাবে গত জুলাই আগস্টে আওয়ামী লীগকে প্রতিরোধ করেছিল, আওয়ামী লীগকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছিল, ঠিক একইভাবে জনগণ আজকেও বিভিন্ন জায়গায় প্রতিরোধ করেছে, গত কয়েক দিন রাত ধরেই করেছে, এবং আমরা সেই জায়গায় আমাদের নেতাকর্মীরা জনগণের সাথে ছিল এবং প্রতিরোধ করেছে। এবং যাতে এই ধরুন আসলে হুট করে কোথাও থেকে এসে একটা ককটেল মেরে চলে যাওয়া বা একটা পেট্রোল বোমা দিয়ে বাস পুড়িয়ে দেওয়া, এটা তো আসলে ঠেকানো মানে পলিটিক্যাল পার্টি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাদে বাকিদের জন্য কঠিন। তো সেই জন্য সেটা বাদে আওয়ামী লীগ কিন্তু আজকে কোথাও আসলে তেমন কোনো সরব উপস্থিতি রাজধানীতে আমরা দেখিনি। সো পরিষ্কারভাবে আমাদের কথাটা হচ্ছে, সন্ত্রাসী বাহিনীকে ডিল করার দায়িত্ব মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তার বাইরে তারা যাতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না করতে পারে, এইটার জন্য বাংলাদেশের আপামর জনগণ কোনো রাজনৈতিক দলের ডাক বাদেই যেমন গত জুলাই আগস্টের মাঠে নেমে এসেছিল, এখনও তারা সেই সেন্টিমেন্ট ধারণ করে। সেইটার সময় সেই প্রয়োজন যদি আসে, সেই জনগণের সাথে এনসিপি বরাবরের মতোই থাকবে। জি, আপনাকে ধন্যবাদ। যেতে চাই আমরা তাসলিমা আক্তারের কাছে। সেটি হচ্ছে, আরেকটু স্পেসিফিক করি প্রশ্নটা, সেটা হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তানে এই কার্যালয়টাকে পোড়ানো হয়েছিল, এই পোড়া অফিসটাকে নতুন করে পোড়ানো হলো আজ, এইটা দিয়ে আসলে কি অর্জন হলো এই জাতির? এই প্রশ্নে যাওয়ার আগে আমি একটু অন্য একটা আলাপ করি। আপনি যেটা বলছিলেন যে আসলে গণভোট আগে করার জন্য কেউ প্রস্তাব করছে, আমরা কেউ বলছি যে গণভোট একই দিনে হতে হবে। আমার কাছে মনে হয় যে গণভোট আগে না হলে নির্বাচন নয়, এই ধরনের প্রচারণাও আসলে নির্বাচনেরই প্রচারণা হতে পারে। এটা কারো কৌশল হতে পারে, আবার কারো কৌশল হতে পারে যে জনগণের মাঝে যেই আসলে আমাকে এই জুলাই সনদ বলি, এই ঐক্যমতের ভিত্তিতে যে আদেশ হতে যাচ্ছে সেগুলোর প্রচারণা করাটাও আমার নির্বাচনী কাজে। কার কি কৌশল হবে সেটা একটা ব্যাপার। আর আমরা সবসময় বলেছি যে আসলে এই যে ধরেন 32 নম্বরেও আমরা পরে দেখলাম যে হামলা হলো বা আগুন লাগালো হলো, এইটা কোনো আসলে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতির মধ্যে গিয়ে আমরা আসলে শেষ পর্যন্ত সমাধান পাবো না। ফলে সেই জায়গায় আমাদের আসলে ঐক্যমত্যর ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার যে কাজ, সেটা আমাদের অনেক বেশি করা দরকার। আর অন্য আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই, যে এখানে 3 নম্বর যে প্রশ্নটা করা হয়েছিল, যে 4টা প্রশ্নের ভিত্তিতে হ্যাঁ না করা হবে, তার মধ্যে একটা প্রশ্ন ছিল নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা। এটা উল্লেখ করা হয়েছে মানে প্রথমেই, যে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা, মৌলিক অধিকার সম্প্রসারণ করা, বিচার ব্যবস্থা কি হবে, সেই বিষয়গুলো সহ 30টা যে ঐক্যমত সেগুলোকে করা। তো ফলে এই যে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি করার কথা উল্লেখ করা হয়েছে, এটাকে আমি ইতিবাচক মনে করি। কিন্তু
ঐক্যমত্য কমিশনের মধ্যে আমরা জানি যে সরাসরি 100 আসনে ভোট নিয়ে নারীর প্রতিনিধিত্ব তৈরি করার যে প্রসঙ্গটা এসেছিল, সেখানে কিন্তু দুঃখজনকভাবে আমরা একমত হতে পারি নাই এবং সেখানে শেষ পর্যন্ত হয়েছে 5%। সেই বিষয়গুলো আসলে কতটুকু মানুষ জানবে সেটাও একটা প্রশ্ন। আর একই সাথে এখানে নারীর প্রসঙ্গটাকে আমার মনে হয় যে এই যে সরাসরি নির্বাচনে নারীর অংশগ্রহণের বিষয়ে যে আমাদের ভিন্নমতগুলো, সেগুলো আসলে আমাদের জনগণের মধ্যে আরও বেশি আনা দরকার। এবং যখন প্রধান উপদেষ্টা বলছেন যে 3 নম্বরে হচ্ছে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি, এই শব্দটা ব্যবহার করছেন, তার মানে আগে কিন্তু জুলাই সনদে এই কথাগুলো ছিল না নারীর প্রশ্নটা, তার মানে এটাকে গুরুত্ব দিয়েই করছেন। একই সাথে যখন করছেন সেই সময় আবার রাজশাহীতে আমরা দেখছি যে মানে নারীদের উপরে এইরকম একটা ধাক্কা, না আসলে মারধর, ধাক্কা হোক আর মারধর হোক বা যে কোনোভাবে মানে মৌখিক হয়রানি হোক, সব কিছুই আসলে হয়রানি নির্যাতনকে আমাদের নির্যাতন হিসেবেই চিহ্নিত করতে হবে, সেটা যে দলেরই হোক। আর সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এনসিপির নেতা বললেন, সেটা আসলে আলোচনা হয়েছিল, সংবিধান সংস্কার পরিষদ হবে না গণপরিষদ হবে না আসলে কি প্রক্রিয়ায় হবে, সেটা নিয়ে আসলে দলগুলোর মধ্যে কথা হয়েছে, কিন্তু নামকরণ হয়তো ওইভাবে সুনির্দিষ্ট কিছু হয় নাই। আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছিলাম। তো এই বিষয়গুলো আমার মনে হয় দিন শেষে আসলে কোন প্রক্রিয়ায় এই যে সংসদ বাস্তবায়ন করবে, সেইগুলোতে আমাদের আসলে ঐক্যমত্য হওয়াটাই জরুরি, কারণ এছাড়া আসলে আমাদের সামনে আর কোনো পথ খোলা নাই। দেশকে আমরা অস্থিতিশীল পরিস্থিতি নেব না, আমরা শুধু নির্বাচনী প্রচারণার একটা মাঠ হিসাবে আমাদের বক্তব্যগুলো দিয়ে যাব, দায়িত্ব নেব কিনা সেগুলো আমাদের চিন্তা করা দরকার। জি, আপনাকে ধন্যবাদ ডক্টর আব্দুল মান্নান। খুব সংক্ষেপে, লকডাউন ঠেকাতে মাঠে নেমে বিএনপির বিরুদ্ধে বক্তব্য আর স্লোগান দেখা গেল আজকের ছাত্র শিবিরের কর্মসূচিতে। এখন আবার কোনোভাবে এটা যদি না বলেন যে শিবির আপনাদের অংশ নয়, আমি সেই জায়গা থেকে বলছি, এটা কেন? ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদের তো এক থাকার কথা সবার। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে তো আমরা সবসময়ই সরব ছিলাম এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে যে বিচারিক হত্যাকাণ্ড, গুম, খুন, আয়নাঘর, স্যাক্রিফাইস, রাজনৈতিক নির্যাতন, এক্ষেত্রে জামাত এবং শিবিরের নেতাকর্মীদের সবচেয়ে বেশি হয়েছে আনুপাতিক হারে যদি আপনি চিন্তা করেন। দ্বিতীয় কথা হচ্ছে, জাতির সামনে এটা আবার প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের চরিত্র বদল হয় নাই। আওয়ামী লীগ যে বাকশাল কায়েম করা আওয়ামী লীগ, কোথায় সিরাজ শিকদার বলা আওয়ামী লীগ এবং গান পাউডার দিয়ে মানুষ হত্যা করা আওয়ামী লীগ আবার সেই আগুন সন্ত্রাস, জ্বালাও পোড়াওর মাধ্যম দিয়ে বাংলাদেশের মানুষেরকে জিম্মি করতে চাই। আমি মনে করি এটার মাধ্যম দিয়ে বরঞ্চ আমাদের এই আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে দলগুলো আমরা এখানে আছি, তাদের এই আগুন সন্ত্রাস আমাদেরকে আরও বেশি ঐক্যবদ্ধ করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। আর একটা কথা কিন্তু এখন বাজারে ঘাটে সব জায়গায় নির্বাচনের বেলায় পাচ্ছেন না কেন? যেটা একটু আগে আপনি না, ওটাও আসবে। আমরা তো অনেক বিষয়ে দ্বিমত ছিল, অনেক কিছুর পরে তো মোটামুটি একটা জায়গায় কাছাকাছি চলে এসেছি। একটা যেটা 54 বছরে হয়নি, এটা যদি আপনি এত সহজেই করে ফেলাতে চান তাহলেও এটা পসিবল না। আলাপ আলোচনা, ইন্টার পার্টি ডায়ালগ চলতেছে এবং আমাদের দল থেকে তো আহ্বান করা হয়েছে আলোচনার, যদিও ওনারা সাড়া দেন নাই, সেটা আবার বলেছেন সরকার করুক। এগুলো চলবে, এগুলো বাংলাদেশ যতদিন থাকবে এগুলো চলবে। তবে মাঠে ঘাটে বাজারে একটা কথাই আলোচনা হচ্ছে, আসলেই কি বিএনপি সংস্কার চায়? আর চাইলেও কি নিজেদের সুবিধা মতন চায়? জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা, অন্যান্য রাজনৈতিক দলের মতগুলোকে অ্যাকোমোডেট করে সেই সংস্কারগুলো চাই কিনা, এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। আর সবশেষে আমি বলতে চাই যে কোনো দল নয়, ব্যক্তি নয়, গোষ্ঠী নয়, বাংলাদেশ জিতে যাক, আমার দেশ জিতুক, সবার আগে বাংলাদেশ। জি, আপনাকে ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ, বিএনপির কথাটাই বললো আবার। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যিনি আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি সব সেটা আমল করলেই হবে, খালি ঘোষণায় না থাকুক। এটা না, মানে এটা আমরা হৃদয়ে ধারণ করি। ঘোষণায় বলছে গণভোটকে মানে নরমালাইজ করার জন্য অনেক কথা কিন্তু ইতিমধ্যে এসেছে মিডিয়াতে। সবার আগে বাংলাদেশ, এটা ঘোষণা নয়, আমলে থাকে। সম্পূর্ণ একমত। এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেমনটা বলতেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কাজেই এটাকে আমরা সত্যিকার অর্থেই আপনার হৃদয়ে ধারণ করি। দেখেন, বিএনপি সংস্কারের অত্যন্ত
পক্ষের একটা দল সংগঠন হিসেবে বলুন, বিএনপির সংস্কারের যে দীর্ঘ ইতিহাস আমি রিপিট করব না, অলরেডি বলে দিয়েছি। কাজেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে এই আজকে পর্যন্ত ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। সংস্কারটা থেমে যাওয়ার বিষয় না, সংস্কারটা এমন না যে এটা একটা ফুল স্টপ, এই দিলাম শেষ বন্ধ যাও হয়ে গেল সংস্কার। আমি খুব সংস্কার বিশ্বাস করি, নো, এটা এইভাবে কাজ করে না। এভরিডে এক একটা জিনিস আসবে এবং আমরা সংস্কারটার দিকে সংস্কার করে এগিয়ে যাব। মুন্নি আপা, এবার আমার প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে আজকের এই যে লকডাউন কর্মসূচি, আওয়ামী লীগ কিন্তু তৃপ্তির ঢেকুর তুলছে। আচ্ছা। এবং তারা ওই সেই একই প্ল্যাটফর্মে তারা জানান দিচ্ছে যে তারা সফল হয়েছে এবং এই দেশের মানুষ তারা বলছে যে লকডাউনে তারা সাড়া দিয়েছে। আবার আপনারা বলছেন যে অনেকেই ভয়ে আসলে বের হয়নি, সেটা আলাদা বিষয়। আপনি যদি আওয়ামী লীগের অর্জনটাকে আজকে বিশ্লেষণ করেন। আওয়ামী লীগের অর্জন, পাগলের সুখ মনে মনে, একটা বাংলা প্রবাদ আছে না, যে তৃপ্তির ঢেকুর তুলে তারা 16 বছর বাংলাদেশের মানুষের উপর যেই অত্যাচার নির্যাতন তারা করে গেছে, আগুন সন্ত্রাস তাদের বিহঙ্গ পরিবহনের, ওই যে এক ভদ্রলোক ছিল আওয়ামী লীগ নেতা, মনে আছে তো, সে থেকে শুরু করে বরিশালের ওই নেতার কথা বলছি, এখন তাদেরই বাস ছিল, তারাই আগুন দিয়ে পুড়িয়ে আমাদের নামে মামলা দিত 16টা বছর, আর শত শত হাজার হাজার মামলা দিত। এখন আগুন সন্ত্রাসে তাদের হাত পাকা। আমি শুধু ভাবি কি জানেন, 5ই আগস্টে এই যে ফ্যাসিস্ট আচ্ছা পালিয়ে গেল, সমস্ত তার আত্মীয় স্বজন, বহু আত্মীয় স্বজনদের এমপি টেমপি বানিয়েছিল, তাদেরকে নিয়ে গেল, কিন্তু তার দলের আরও যে নেতাকর্মী ছিল কই, তাদের একজনকেও তো উনি বলেছেন বলে আমাদের জানা নাই। এখন বিদেশে বসে তারা তৃপ্তির ঢেকুর তুলছে, ক্যানাডার ওই বেগমপাড়ায় থাকছে না, মালয়েশিয়া, পর্তুগাল, আমেরিকা, কোথায় লক্ষ লক্ষ 30 লক্ষ কোটি টাকার বেশি পাচার করে নিয়ে গেছে। আর কিছু না থাক, আওয়ামী লীগের ওই কালো টাকা, ওই পাচার করা টাকার সংখ্যা, আর ওই টাকা দিয়ে তারা যে শত সহস্র কোটি টাকা দিয়ে কিনা তারা করতে পারে এরকম ফুটফাট কিছু ককটেল, সেটা তারা করতে পারে। কিন্তু তাদের ওই আমেরিকায় বসা নেতার কথায় এখন হুজুগে তাদের এইখানকার লোকাল যাদেরকে রেখে পালিয়ে গেল, তারা যদি নেমে বিপদের মুখোমুখি হয়, সে বিপদে বাঘের মুখে ছেড়ে দিয়ে একটা দলের নেতা কি করে তারা এখন বিদেশে গিয়ে তাদের অন্য যারা আছে তারা আপনার গণধোলাই খাবে, তারা গ্রেপ্তার হবে, মার খাবে, তারা কি ঝটিকা মিছিল, গুপ্ত মিছিল কিসের জন্য করে তারা, মানে কি দেখানোর জন্য? এটা আপনার উত্তরটা পেয়েছি। আমরা একটু খুব সংক্ষেপে যেতে চাই মুশফিকুর সালেহিনের কাছে, একদম শেষ দিকে। আমরা খুব মানে এই আদেশের যে সরকার যে আদেশটা দিল সেই আদেশে কিছু ক্রিটিসিজম তো অবশ্যই রয়েছে, কিন্তু তার বাইরে কিছু বিষয়ে ইতিবাচকভাবে আমরা দেখি। সেটি হচ্ছে যেই প্রিয়াম্বলটা রয়েছে গ্যাজেটের, সেই প্রিয়াম্বলে খুব পরিষ্কারভাবেই সরকার জনগণের সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায়ের বিষয়টি স্বীকৃতি দিয়েছে এবং এখানে কোথাও ওই যে 106-এর যে গোজামিল, সেই গোজামিলের উল্লেখ করেনি। এটাকে আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখি। আমরা যেটা মনে করি যে প্রথম যেই দুটো প্রশ্ন রয়েছে, বিশেষ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আপার হাউসের ক্ষেত্রে সরকার যেই প্রশ্নটা সেট করেছে, এই প্রশ্নটায় বোঝা যাচ্ছে নোট অফ ডিসেন্টের বিষয়গুলোকে বাদ দিয়েছে। এইটা বিএনপির পজিশনের অসারতা প্রমাণ করে এবং এই ক্ষেত্রে আমরা মনে করি আমরা যে স্বাক্ষর না করে সঠিক সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা প্রমাণিত হয়েছে। তবে কয়েকটা বিষয় আমরা মনে করি ঐকমত্য কমিশনে আপার হাউস নিয়ে ডিটেইলড আলোচনা হলে ভালো হতো। তার একটি হচ্ছে আপার হাউসে আমরা মনে করি সিম্পল মেজরিটির দুঃখিত, আপনার আপার হাউসে ওপেন লিস্টিং এর যে কথাটা, অর্থাৎ কারা কারা সদস্য হবে, এটা তারা বলেছে নির্বাচনের আগে প্রকাশ করা প্রয়োজন হবে না। আমরা মনে করি এটা নির্বাচনের আগে প্রকাশ করলে ভালো হতো। আরেকটি বিষয় হচ্ছে সংবিধান সংস্কার যে সভা, সেখানে বলা হচ্ছে সিম্পল মেজরিটি, অর্থাৎ সংবিধান সংস্কার সভায় 151 জনের মত নিয়েই হচ্ছে সংস্কার করা যাবে। কিন্তু আমরা দেখি বাংলাদেশের সংবিধান 2/3 মত নিয়েই হচ্ছে সংবিধান সংস্কার করা যায়। সংবিধান সংস্কার সভাও যেহেতু বিস্তারিত ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি, এই মতামতটা আমরা দিতে পারিনি, কিন্তু আমরা সেখানেও মনে করি যেখানে 2/3 মেজরিটি দিয়েই সংবিধান সংস্কার সভাতেও কোনো প্রস্তাব পাশ হওয়া প্রয়োজন। এর বাইরে দেখেন, আজকের এই বড় একটা জায়গায় অনেক দল কর্মসূচি দেয় না আওয়ামী ভোট টানার জন্য, যারা ইতিমধ্যে বলছে মামলা টামলা তুলে নিয়ে নিরাপত্তা দিবে। আর আমি মনে করি যে জামাত ইসলামী এই দেশের মানুষের সাথেই আছে, প্রতিকূল পরিস্থিতি যাই হোক কখনো পালিয়ে যায়। আমাদের মহাসচিবকে মিসকোট করা হয়েছে, যেটা আমাদের মহাসচিব উনি সঠিকভাবে ওনার বক্তব্য উনি দিয়েছেন এবং সেটা গণমাধ্যমে বলেছেন
যে এটা মিসকোট করা, আমি তো বলেছি আমরা কন্টিনিউয়াস ফাইট করছি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং প্রোপাগান্ডার বয়সের ভারও সাথে। আর সেই ইয়েটার এক্সাম্পল ভুরি ভুরি আছে। আজকে আর দিলাম না, টাইমের জন্য আজকে আর দিলাম না, নয় 101টা আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজনীতির আলাপের আসলে কোনো শেষ নেই, চলতেই থাকবে। দেখা হবে আগামী রোববার ঠিক রাত 9টায় এই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।